Question 2, এটা homework 7. Question 2. The ammonia molecule NH3 has two different possible configurations. Kiki 1, which we call Ket1, corresponds to the nitrogen atom being located above the plane spanned by the three hydrogen atoms. And the other one, Ket2, corresponds to the nitrogen atom located below the plane. These two states span the Hilbert space in our simple example. Okay, এই Hilbert space শেষ হয়ে গেল। এটা একটা approximation. In both states, the expectation value of the Hamiltonian H, Nn, with n equal to 1, 2, is the same, namely E. These two states are, however, not eigenstates of the Hamiltonian. In fact, we have এই দুটো স্টেটকে হ্যামিল্টনিয়ান দিয়ে কানেক্ট করা যাবে। H21 equal to H12 equal to minus V, or V is some positive number. এই মাইনাস সাইনটা ফর কনভিনিয়েন্স। ওকে, কনভিনিয়েন্সটা কি একটু পরে দেখা যাবে। তার মানে এই যে Ket1 Ket2 কে বলা যেতে পারে যে পজিশন আইগেনস্টেটস। নাইট্রোজেন মলিকুলটার অবস্থান কোথায়? আমি একটু আলোচনা করতে চাই। ধরো তিনটা হাইড্রোজেন মলিকুল আছে, তো হাইড্রোজেন আছে আমার, এটা অ্যামোনিয়া মলিকুল NH3। তিনটা ধরো হাইড্রোজেন অ্যাটম মিলে একটা প্লেন গঠন করেছে। এটা এটা প্লেন, এটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, দে ফর্ম এ প্লেন। এটা নাইট্রোজেনটা ঠিক ওই প্লেনের উপরে থাকতে পারে অথবা নিচে থাকতে পারে। আমার ডায়াগ্রামটা এত বাজে হচ্ছে না, এভাবে দেখাই। এটা আমি আঁকতে পারছি না, যাই হোক। if this is the plane, এবার এটা একটা প্লেন, কিন্তু প্লেনটা হচ্ছে ধরো আমার যে খাতায় আঁকছি সেটার উপর এভাবে প্লেনটা হচ্ছে এইরূপ আর কি, perpendicular to the plane of the page. That's the plane of the H3 molecule. তিনটা প্লেন, তিনটা H মলিকুল নিয়ে যে প্লেনটা হয়েছে সে প্লেনের ইন্টারসেকশন উইথ দ্য প্লেন অফ পেজ হচ্ছে এই লাইনটা। তার মানে এই প্লেনটা ঠিক দেখাচ্ছি না, জাস্ট আই এম শোয়িং ইউ দি ইন্টারসেকশন অফ দ্য প্লেন। এই তিনটা হাইড্রোজেন অ্যাটম যে প্লেনে অবস্থান করছে, দ্যাট প্লেন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেজ। ওকে, আর নাইট্রোজেন মলিকুল, নাইট্রোজেন অ্যাটমটা সেই প্লেনের পারপেন্ডিকুলার হয় এখানে আছে, ওটা হচ্ছে Ket1, অথবা এখানে আছে ওটা হচ্ছে Ket2। এই অবস্থানে থাকলে বলবো Ket1, ওই অবস্থানে থাকলে বলবো Ket2। এটা ধরো এখান থেকে ধরো Z, এটা ধরো অরিজিন, ওদিকটা হবে Z অ্যাক্সিস, তাহলে এটার লোকেশন হচ্ছে এখানে বলতে পারো এটা 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 ওদিকে Z অ্যাক্সিস, তাহলে এটা ধরো Z ইকুয়াল টু A, এটা ধরো Z ইকুয়াল টু মাইনাস A। এই নাইট্রোজেন মলিকুল, এটা নাইট্রোজেন মলিকুল কেন, নাইট্রোজেন অ্যাটমটা হয় এইখানে আছে অথবা ওইখানে আছে, এখানে থাকতে পারে, দুটো লোকেশনে থাকতে পারে। ওকে, এগুলোকে বলতে পারি যে Ket1 is eigenstate of the position operator. Ket2 is the eigenstate of the position operator with eigenvalue plus A and minus A respectively. Okay, these are not, these Ket1, Ket2, they are not eigenstates of the Hamiltonian. Okay, তাহলে আবার ব্যাক করি ওখানে। এই দেখো eigenstates of the Hamiltonian হলে তো এগুলো H, if Ket1 and Ket2 were eigenkets of H, তাহলে কিন্তু এগুলো জিরো হতো, জিরো না। ওকে, সো H দিয়ে আমি
হ্যামিল্টন 1 থেকে 2 তে যেতে পারি অথবা 2 থেকে 1 এ যেতে পারি, কারণ H connects the state 1 and 2. Okay, they are not eigenstates of H. তাহলে এখন দেখো খুব সহজ, write down the Hamiltonian in matrix form. এটা তো সোজা, হ্যামিল্টনিয়ান ইন ম্যাট্রিক্স ফর্ম তো সোজা, এটা লিখতে পেরেছো বোধহয় সবাই। হ্যামিল্টনিয়ান ইন ম্যাট্রিক্স ফর্ম খেয়াল রাখতে হবে, হ্যামিল্টনিয়ান যখন লিখবো it will be 2 by 2 Hamiltonian. First column would be denoted by, would be the column of ket 1. Second column would be the column of ket 2. The columns are labeled by the kets 1 and 2. 1 and 2 হচ্ছে আমার basis. Our first row would be labeled by bra 1 and second row would be labeled by bra 2. ফলে আমার 4টা এলিমেন্ট আছে। এই এলিমেন্টটা কি হচ্ছে, এটা H11, এই এলিমেন্টটা কি H12, তার মানে এটা কি হবে, এটা হবে 1 H2, H12 এলিমেন্ট, রো 1 কলাম 2। এটা কোন এলিমেন্ট, এটা H11। এটা কিভাবে গঠন করবো, ব্রা 1 H ket 1। এটা এই এলিমেন্টটা প্রথম রোতে আছে এবং প্রথম কলামে আছে, এই জন্য 1 1। এই এলিমেন্টটা প্রথম কলামে আছে এবং রোতে আছে, এই জন্য H12। এটা কত হবে 2 H1, এটা কত হবে H22, 2 H2। ওকে, এখন তো খুব সোজা, H11 তো আমি বলেই দিয়েছি E, H12 হচ্ছে মাইনাস বি, H21 ও মাইনাস বি, এটাও E। তাহলে আমি হ্যামিল্টনিয়ানের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করলাম ইন দ্য বেসিস ket 1 ket 2, ket 1 ket 2। এই বেসিসে হ্যামিল্টনিয়ান অপারেটরের ম্যাট্রিক্সটা লিখলাম, ইট উইল বি 2 by 2 ম্যাট্রিক্স। ওকে, এটা তো আমি, এটা খুব সহজই হলো। Find both the eigenvalues and normalized eigenstates of the Hamiltonian. তাহলে eigenvalues হচ্ছে, এটা করেছে বোধহয়, eigenvalues হচ্ছে দুটো eigenvalue হবে, একটা করলে হবে সেকুলার ইকুয়েশন করো, সেকুলার ইকুয়েশন যদি সলভ করি তাহলে সম্ভবত স্যার E plus V আর E minus E1 হবে E minus V, একটা E2 হচ্ছে E plus V। এটাকে বললাম ধরো E1, ঠিক আছে। আর ম্যাট্রিক্স ওই রিপ্রেজেন্টেশন 1 2 বেসিসে যদি E1 আইগেনকেট বের করো, সরাসরি ম্যাট্রিক্স বের হয়ে আসবে। এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি হবে, 1/√2 1 1। এটা পেয়েছো, তার মানে এটা হবে 1/√2 ket 1 প্লাস 1/√2 ket 2। ওকে স্যার মাইনাস এর জন্য 1 -1 না মাইনাস E minus B না, এর জন্য আচ্ছা minus এটা তাহলে আচ্ছা E minus B এর জন্য এটা হবে, E minus B এর জন্য কিন্তু 1 1। আচ্ছা এটা আমি করি না, তাহলে আমি করি, হ্যামিল্টনিয়ান অপারেটর তো ছিল এটা, এটার ম্যাট্রিক্স ছিল এইটা। জি স্যার ওইটাই আমি ভুল বলছি, ওইটাই minus ঠিক আছে। আমি E স্যার একটু বলতে minus B ভুল- minus B E। এটার আইগেনকেট দুটো আইগেনকেট আছে, একটা করসপন্ডিং টু আইগেন ভ্যালু E1 হচ্ছে ছোটটা E minus B, আর E2 হচ্ছে বড় আইগেন ভ্যালুটা E plus B। ওকে, E plus B। তাহলে ket E1 হচ্ছে সরাসরি যদি করি ম্যাট্রিক্স থেকে সলভ করি যদি 1/√2 1 1, তার মানে 1/√2 ket 1 1/√2 ket 2। ket 1 এর খেয়াল রাখো, ket 1 যেটা আছে বেসিস ket 1,
এটার ম্যাট্রিক্স কি হবে? এটার ম্যাট্রিক্স তো 1 0। বেসিস কেট 2 নম্বর বেসিস কেটের ম্যাট্রিক্স এলিমেন্ট কি হবে? 0 1। আর কেট এগুলো কিন্তু এই কেট 1 কেট 2 কিন্তু হ্যামিল্টনিয়ানের আইগেন কেট না, এগুলো পজিশন আইগেন কেটস। আর হ্যামিল্টনিয়ান আইগেন কেটস হচ্ছে এগুলো E1 E1 আবার এই দুটার মিক্সচার উইথ দ্য পজিটিভ সাইন। দেখো 1 1 উইথ দ্য পজিটিভ সাইন। আর কেট E2 যেটা হবে, কেট E2 ওই বড় আইগেন ভ্যালুর জন্য যে কেটটা হবে কেট E2, এটা হয় ওই ম্যাট্রিক্স থেকে সলভ করলে এটা দাঁড়ায় 1 -1। এখানে মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা তুমি ওখানে দিবে না এখানে দেবে, তোমার ব্যাপার। -1। ওকে, তাহলে এটা কি দাঁড়াবে? 1/√2 কেট 1 মাইনাস 1/√2 কেট 2। এটা তো করে নিয়েছো তোমরা। খেয়াল জি, রাখো, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। E1 টা ছোট, E1 লেস দেন E2। তাহলে গ্রাউন্ড স্টেট হচ্ছে E1 লেস দেন E2। তাহলে গ্রাউন্ড স্টেট কোনটা? এই দুটো ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট তো হচ্ছে, গ্রাউন্ড স্টেট যখন বলি দ্যাটস এ স্টেশনারি স্টেট। গ্রাউন্ড স্টেট যখন বলি গ্রাউন্ড স্টেট এত, গ্রাউন্ড স্টেট গুলো স্টেবল স্টেট, স্টেশনারি স্টেট। স্টেশনারি স্টেট কাকে বলে? যেগুলো এইচ এর আইগেন স্টেট সেগুলোকে বলে স্টেশনারি স্টেট। গ্রাউন্ড স্টেট ইজ এ স্টেশনারি স্টেট সর্বনিম্ন আইগেন ভ্যালু নিয়ে। এখানে তো দুটো স্টেটই আছে, রাইট? একটা স্টেট করেসপন্ডিং টু আইগেন ভ্যালু E1, দ্বিতীয় স্টেট করেসপন্ডস টু আইগেন ভ্যালু E2। এই দুটো স্টেট আমি পেয়েছি। এটা প্রথমটা করেসপন্ডিং টু আইগেন ভ্যালু E1, এটা হচ্ছে দ্বিতীয়টা করেসপন্ডিং টু আইগেন ভ্যালু E2। এই দুটোর মধ্যে এনার্জি কোনটার ছোট? E1 E2 চাইতে ছোট। তাহলে গ্রাউন্ড স্টেট কোনটা? এই যে কেট E1 টাই হচ্ছে গ্রাউন্ড স্টেট, কারণ এটার করেসপন্ডিং এনার্জি হচ্ছে সর্বনিম্ন। এখানে সর্বনিম্ন মানে দুটার মধ্যে সবচেয়ে ছোট। ওকে, তো 2-ডাইমেনশনাল হিলবার্ট স্পেস। ওকে, কারণ এইচ এ তাহলে দুটোই আইগেন ভ্যালু থাকবে। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড, কেট E1 is the ground state, কেট E2 is the excited state. ওকে, আচ্ছা, এটা তোমরা করেছো তাই তো? এটা পেয়েছো, এটা জি, পেতে হবে না তো? তারপরে দেখি এখন। ওকে, the latter মানে normalized eigenstates of H, এই দুটো E1 E2, কেট E1 কেট E2 যেটা করেছি, আর stable configuration of the system. Interpret the physics. Their stable configuration of the system মানে হচ্ছে, it means that they are stationary states. That is, they are eigenstates of H. Eigenstates of H are called stationary states or stable states. কেন? Why? Because in these states, all physical quantities, like expectation values of all operators, যে কোনো operator expectation value unchanged থাকবে। এই জন্যই তাকে সেটা বলে স্টেবল। কিছুর পরিবর্তন হবে না। Nothing will, no physically measurable quantity would change in such a state. সেই জন্য এই স্টেট গুলোকে বলা স্টেশনারি স্টেট অথবা স্টেবল স্টেট অথবা স্টেবল কনফিগারেশন। এই স্টেবল কনফিগারেশনে কিন্তু এইটা 1/√2 1 1. So there's equal probability that the nitrogen atom would be either above the plane or below the plane. এই যে 1/√2 কেট 1 প্লাস 1/√2 এভাবে করে তো প্রকাশ করেছি কেট E1 কে। তাহলে গ্রাউন্ড স্টেটে there is equal probability that the nitrogen atom would be either above the plane formed by the 3 atoms or below the plane formed by the 3 atoms. যাই হোক, এগুলাকে they are called stable configurations because they are eigenstates of Hamiltonian. Stable state এর আরেকটা মানে হচ্ছে, stable configuration মানে আরেকটা টার্ম হচ্ছে they are stationary states. How can they be distinguished? ওটাই বলছি। The stable configuration can be distinguished from other configurations because stable configurations are also called are stationary configurations or stationary states, because in a stationary state expectation value of all operators
of all Hermitian operators representing observables, they don't change with time. সেটা সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না। ওকে, এই জন্যই এটাকে বলা হয় স্টেবল কনফিগারেশন। একই কথা, এই কথাটা তুমি ভাষায় বলবে, 2 লাইন বলবে। And what do you think will be the ground state? Ground state is the state of the stable state with the least energy. এখানে এনার্জি কোনটার কম? E1। ভিটাকে যদি পজিটিভ ধরি, আমি ভিটাকে পজিটিভ ধরেছি, ওখানে বলেছে রিয়েল। ওকে, আমি যদি ভিটাকে পজিটিভ ধরি, তাহলে E1, taking V to be a positive number, E1 is the lesser of the two values, E1 and E2. So E1 corresponds to the ground state energy. So ket E1 is the ground state. Okay, বুঝতে পারছো? তুমি যদি ভিটাকে নেগেটিভ ধরো, তাহলে ket E2 would be the ground state. Okay, আমি এখানে প্রবলেমে জাস্ট বলেছি যে এখানে V is some positive number, ঠিক আছে, V is positive number, তাহলে ket E1 is the ground state, কারণ E1 is smaller than E2. তো এখানে দুটোই এনার্জি স্টেট আছে, এবং এনার্জি স্টেট ket E1 is smaller than, সেই জন্য ওটাকে বলবো গ্রাউন্ড স্টেট। ওকে, এই আর কিছু না। What do you think? এটা তো 2 লাইনের উত্তর। তার মানে স্যার যে ফিজিক্যাল বিহেভিয়ার অফ জন্য জাস্ট এটা বললেই হবে যে দে আর স্টেশনারি স্টেট। Yes. আগে বলতে হবে there are, since there are eigenstates of H, since there are ket E1 ket E2 eigenstates of H, তাই তো? Since there are eigenstates of H, একটা eigenvalue E1 আর একটা corresponding eigenvalue E2, but they are eigenstates of H. Eigenstates of H are stable, represents stable configuration. Okay, আচ্ছা, এক মিনিট, একটা ফোন এসছে, ফোনটা ধরি। ওকে স্যার। আচ্ছা, ফোনটা বন্ধ করো। Eigenstates of H are called stable configurations or stable states. They are also called stationary states. একই কারণ, stationary state বলা আর stable state বলা একই কথা। ওকে, তার কারণ দেয়ার কেন তাদেরকে স্টেবল অথবা স্টেট বলা হয়? তার কারণ দেয়ার আইগেনস্টেটস অফ H. H এর আইগেনস্টেট হলে কি হয়? H এর আইগেনস্টেটে, if the state is one of the eigenstates of H, then expectation value of all operators, they remain constant, nothing changes. এই জন্য এই স্টেটস গুলোকে বলা হয় nothing, মানে no experimentally measurable quantity like expectation value of observables, okay, they will not change. Or probability of finding a particular value in the measurement of any observable will not change with time. Everything is stable. No measurable physical quantity would depend on time in such a state, because they are eigenstates of H. Hence, these states are also called stationary states or stable states. Okay, একই কথা। তাহলে গ্রাউন্ড স্টেট কোনটা? ওই ket E1 is smaller than E2 because V is positive, so ground state is ket E1. আচ্ছা, এখন এটা বলি, প্যারিটি অপারেটর নিয়ে আমি আলোচনা করি, তারপরে এটা একটু বলবো। এটা আমি প্যারিটি অপারেটর নিয়ে একটা আলোচনা করলে এটা করতে পারতে, তাও তুমি দেখতে পারো। কমেন্ট অন দি, পেরেছো? গুড। এখন আমি একটা কমেন্ট করি, প্যারিটি অপারেটর কমেন্ট করছি। প্যারিটি মানে রিফ্লেকশন। দিস ইজ formed by the 3 hydrogen atoms. আসলে আমি তো একটা লাইন দেখাচ্ছি, লাইন দেখিয়ে বলছি প্লেন, তার মানে কি? যে লাইনটা আমি আঁকলাম সেটা আসলে ইন্টারসেকশন of the plane formed by the 3 hydrogen atoms with the plane of the page. প্লেন অফ দ্য পেজ যেটা, সেটা পারপেন্ডিকুলার করে যদি আরেকটা প্লেন চিন্তা করো, সেই পারপেন্ডিকুলার প্লেনেই এই 3টা হাইড্রোজেন অ্যাটমের অবস্থান। সেই হাইড্রোজেন প্লেনের পারপেন্ডিকুলার, তার মানে অন দ্য প্লেন অফ দ্য পেজ, নাইট্রোজেন অ্যাটম এই জায়গায় থাকতে পারে,
অথবা নাইট্রোজেন অ্যাটম এই জায়গায় থাকতে পারে, এটা নাইট্রোজেন। এটা যদি আমি জেড বলি অথবা এক্স বলি, বলতে পারো এটা এক্স বলতে পারো, এক্স বলি, এটাও এক্স, তাহলে এটা অরিজিন ও এটা নাইট্রোজেন অ্যাটম এখানে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে। ওকে, কেট ওয়ানটা হচ্ছে সেই স্টেট যেখানে নাইট্রোজেন অ্যাটমটা এখানে আছে, আর কেট টু হচ্ছে সেই স্টেট যেই স্টেটে নাইট্রোজেন অ্যাটম এখানে আছে। সো কেট ওয়ান এন্ড কেট টু দে আর আইগেন স্টেটস অফ parity operator, কি বলে, position operator. They are eigenstates of position operator. Okay, তাহলে আচ্ছা এই স্টেটে ওয়েভ ফাংশনটা কি? কেট ওয়েভ ফাংশন শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করবে। আমি বলতে চাই এটা যদি বলি x equal to a, এটা হবে এই বিন্দু হবে x equal to minus a, এই দূরত্ব হচ্ছে a। Ket 1 is that state, that eigenstate of the position operator x, right? Position operator x, যেখানে এটা localized is the localized at a times localized at the point a, at the position a. এটা কিন্তু একটা eigenstate of the position operator x hat. এটার যদি আমি মোমেন্টাম রিপ্রেজেন্টেশন চাই, বলি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন চাই কেট ওয়ান এর, তার মানে ওয়েভ ফাংশন যদি চাই psi 1 of x, এটা যদি ওয়েভ ফাংশনটা আমি চাই, ধরো এটা ধরলাম, ধরো phi 1 of x, গ্রাফটা কেমন হবে? এটা গ্রাফটা হবে কিন্তু এইরূপ। আমি যদি গ্রাফটা আঁকি phi 1 x versus x equal to a, এখানে exactly localized at a, ডেল্টা ফাংশন। কিন্তু ডেল্টা ফাংশন তো তার মানে এটা তো হয় না, এটা তো ফিজিক্যালি, এটা তো আনফিজিক্যাল আসলে, তাই না? আনফিজিক্যাল। তাহলে আসলে ফিজিক্যালি গ্রাফটা হবে এইরূপ, লোকালাইজ অ্যারাউন্ড এ একটু এক্সটেনশন থাকবে। ওকে, ধরো ওয়েভ ফাংশনটা ধরো এটা এইরূপ, এটার আমি বলতে পারতাম যে কেট ওয়ান এমন একটা স্টেট যে স্টেটে পার্টিকেলটা লোকালাইজ এট দ্য পয়েন্ট এ বলেছি আমি, কিন্তু কোনো পার্টিকেলকে এক্স্যাক্টলি লোকালাইজ করা যায় না। এক্স্যাক্টলি লোকালাইজ করতে গেলে ইনফিনিট এনার্জি লাগে, সেটা করা যায় না। তাহলে আমি বলতে পারি যে কেট ওয়ান ঠিক এক্স এর আইগেন স্টেট নয়, এক্স অপারেটরের আইগেন স্টেট হবে না, কিন্তু কেট ওয়ান এমন একটা স্টেট যেখানে পার্টিকেলটার নাইট্রোজেন অ্যাটমটার এক্স ইকুয়াল টু এ বিন্দুতে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে স্টেটটা এইভাবে করা যাবে। ওকে, ওয়েভ ফাংশন এইভাবে লেখা যাবে। ম্যাথমেটিক্যালি আমি বলছি যে কেট ওয়ান ইজ অ্যান আইগেন কেট অফ এক্স উইথ আইগেন ভ্যালু এ। তার মানে তুমি যদি বলো তাহলে এটা মানে কি? এটা মানে হলো যে নাইট্রোজেন অ্যাটমটা এক্স ইকুয়াল টু এ তে লোকালাইজ আছে, আমি নিশ্চিত যে এক্স ইকুয়াল টু এ তে নাইট্রোজেন অ্যাটম বসে আছে। কিন্তু এরকম এইভাবে নিশ্চিত আমি কখনো হতে পারি না, সবসময় একটা আনসার্টেনিটি থেকেই যায়। কোনো কিছুর পজিশন যদি মেজার করি তাহলে একটা আনসার্টেনিটি থাকবেই। আনসার্টেনিটি জিরো করা অসম্ভব। ছোট করতে পারি, আনসার্টেনিটি কমাতে পারি, কিন্তু একেবারে জিরো করা যাবে না। ওকে, তার মানে কেট ওয়ান, if it is an eigenstate of x,
is not really a physically realizable state. তাহলে কেট 1 কে আমি x এর আইগেন স্টেট না বলে বলতে পারি কেট 1 হচ্ছে এমন একটা স্টেট যেখানে নাইট্রোজেন অ্যাটমটার থাকার সম্ভাবনা x ইকুয়াল এই বিন্দুতে সর্বোচ্চ সম্ভাবনা, অন্য বিন্দুতে পাশাপাশি এর পাশে অন্য বিন্দুতে থাকার সম্ভাবনা আছে। আর একেবারে আইগেন স্টেট হলে এটার ওয়েভ ফাংশন হতো ডেল্টা ফাংশন। ডেল্টা ফাংশন তো কোনো ফাংশন না, ওটা একটা ম্যাথমেটিক, এটা তো ফিজিক্যালি রিয়েলাইজেবল ফাংশন নয়। ওকে, ঠিক আছে, এরকম বললাম। একইভাবে এটা কেট, এটা আঁকলাম ধরো φ1x, একইভাবে φ2x যদি আঁকি, φ2x যদি করো, φ2x মানে এমন একটা স্টেট যেখানে নাইট্রোজেন অ্যাটমটা এই বিন্দুতে থাকার সম্ভাবনা বেশি। এইখানে এইখানে is localized around -a, is localized around -a যদি বলি, তাহলে -a বিন্দুতে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই আশেপাশের সম্ভাবনা আছে। তার মানে স্টেটটা যদি প্লট করি তাহলে দুটাই ভালো। ধরো এইভাবে করলাম। ওকে, তাহলে ওই যে আমি যে আইগেন স্টেটস গুলো পেলাম, এইচ এর আইগেন স্টেট গুলো যে পেলাম, কেট E1 পেয়েছি, এটা দেখা 1/√2 কেট 1 প্লাস 1/√2 কেট 2। ওয়েভ ফাংশন যদি যাই, এটার ওয়েভ ফাংশন লিখবো ধরো ψ1, গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন লিখলাম ψ1x, এটা কি হবে 1/√2, এটার ওয়েভ ফাংশনকে বলেছি φ1 of x, 1/√2 φ2 of x। আর এক্সাইড স্টেট যেটা ছিল 2 E2, সেখানে একটা মাইনাস সাইন ছিল, তাহলে ψ2 of x equal to 1/√2 φ1 of x minus 1/√2 φ2 of x, এইভাবে লিখতে পারি। এখন যদি আমি ψ1x প্লট করি, দেখো φ1 φ2 প্লট করা আছে উপরে, আর দুটো যোগ করলেই তো ψ1 হবে। এটা -a, এটা +a সমান, আমি প্লট করছি ψ1, কি হবে বলো দেখি? এই φ1 যোগ φ2 করতে হবে, 1/√2 তো ওভারঅল কনস্ট্যান্ট, φ1 যোগ φ2 করো, এটা ছিল φ1, আবার এটা ছিল φ2, এটা কি এই যে গ্রাফটা দেখছো এখন, এই গ্রাফটা ঠিকমতো আঁকা হয়নি, এটা কিন্তু সিমেট্রিক, এটা সিমেট্রিক। ওকে, ψ1 গ্রাফ ইজ সিমেট্রিক ফাংশন অফ x। আর ψ2 যদি আঁকো কি হবে? আমি যদি ψ2 আঁকি, কেমন হবে দেখতে গ্রাফটা? বিয়োগ করো, এটা ছিল আমার φ2, এটা ছিল আমার φ1। এখন φ1 বিয়োগ φ2 করো না, φ1 বিয়োগ φ2 কি হবে? তাহলে এখানে ঠিকই আছে, আমি আবার নিচে আঁকি, এখানে ঠিকই আছে, বাঁদিকেরটা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে শূন্য হবে, শূন্য হবে, শূন্য হয়ে এখানে এটা 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 নেগেটিভ হয়ে যাবে, এইখানে এটা x, এটা ψ2। এই যে গ্রাফ আঁকলাম, এটা সিমেট্রিক গ্রাফ না অ্যান্টিসিমেট্রিক গ্রাফ? এটা তো অ্যান্টিসিমেট্রিক। পজিটিভ এক্স এ, যে কোনো পজিটিভ এক্স এ এটার যে মান সমান সমান ম্যাগনিটিউড, কিন্তু নেগেটিভ এক্স এটার মান নেগেটিভ, এটা নেগেটিভ, তার মানে এটা অ্যান্টিসিমেট্রিক, ওটা সিমেট্রিক। ওকে, আর φ1 φ2 গুলো কি? φ1 φ2 দে আর নাইদার সিমেট্রিক নট অ্যান্টিসিমেট্রিক। ওকে, এখন তাহলে ψ1 এর প্যারিটি কত?
গ্রাউন্ড স্টেটের প্যারিটি কত? গ্রাউন্ড স্টেটের প্যারিটি হচ্ছে ইভেন। সাই টুর প্যারিটি কত? এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। গ্রাউন্ড স্টেটের এনার্জি ছিল E1, এনার্জি E1 ছিল E মাইনাস ভি। এক্সাইটেড স্টেটের এনার্জি হচ্ছে E2, বলেছি E2 এর মান হচ্ছে E মাইনাস ভি। গ্রাউন্ড স্টেটের প্যারিটি ইভেন, এক্সাইটেড স্টেটের প্যারিটি অড। ওকে, এটা তো একটা বাউন্ড স্টেট। নাইট্রোজেন, আমি বলতে পারি নাইট্রোজেন অ্যাটম ইজ বাউন্ড in the potential created by the 3 hydrogen atoms, NH3 তো। আমি এমন ভাবে চিন্তা করি 3টা হাইড্রোজেন অ্যাটম মিলে এমন একটা পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল সৃষ্টি করলো, সেই ইলেকট্রিক পোটেনশিয়ালে নাইট্রোজেন অ্যাটমটা অবস্থান নিয়েছে এবং নাইট্রোজেন অ্যাটমটা ওই 3টা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে বাউন্ড অবস্থায় আছে। ওই বাউন্ড অবস্থায় থাকলে এবং হাইড্রোজেন অ্যাটমটা শুধু ওই পারপেন্ডিকুলার লাইন বরাবর মুভ করতে পারে। এটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, এক্স অ্যাক্সিস। ওকে, এক্স ইটস ওয়ান ডাইমেনশনাল প্রবলেম। ওয়ান ডাইমেনশনাল বাউন্ড স্টেট প্রবলেমে তো আইগেন স্টেটস অফ হ্যামিল্টনিয়ান আইগেন স্টেটস গুলো, স্টেশনারি স্টেট গুলো হয় পজিটিভ নয় নেগেটিভ, হয় অড প্যারিটি নয় ইভেন প্যারিটি। গ্রাউন্ড স্টেটটা হচ্ছে ইভেন প্যারিটি সবসময়। এটা তো আমরা জেনারেল প্রমাণও করেছি যখন আমরা আলোচনা করছিলাম, কি ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর আলোচনা করছিলাম। যাই হোক, এখানে তাহলে আচ্ছা, as a matter of, ধরো প্যারিটি অপারেটর সংজ্ঞা, আমি শফির বলছে না প্যারিটি অপারেটর নিয়ে আলোচনা করি। প্যারিটি অপারেটর সংজ্ঞা হচ্ছে এইরূপ: এক্স, প্যারিটি অপারেটর কিন্তু হারমিশন অপারেটর। তার মানে parity operator acting on the wave function phi of x the phi of minus x করে। এটা হচ্ছে parity operator acting on the eigenket x makes it eigenket minus x. So parity operator acting on any function of x gives me the same function at the negative argument, x থেকে minus x করে দেয়। ওকে, তাহলে ধরো আমি তো এটা পেয়েছিলাম না phi1 phi2, phi1 করেছিলাম এটা, এখানে এটা ধরো x equal to a, এটা মাইনাস a, এটা হচ্ছে x, এটা করেছিলাম phi1 of x, আর phi2 x কি ছিল? এটা ছিল phi2 of x, এটা x। phi1 x এর উপর যদি প্যারিটি অপারেটর অ্যাক্ট করাই, তাহলে এইটা x equal to minus x হয়ে যাবে। তাহলে এইটা শিফট করে এখানে চলে আসবে, এখানে চলে আসলে তো একটা phi2 of x হয়ে যাবে। তাহলে দেখো প্যারিটি অপারেটর অ্যাক্টিং অন phi1 of x, এটা phi1 of x gives me phi1 at minus x, তাহলে এটা এখানে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে phi2 of x। উল্টাভাবে প্যারিটি অপারেটর অ্যাক্টিং অন phi2 of x give me phi1 of x, এগুলোকে ইয়ে করে ফেলবে, phi1 কে phi2 করে ফেলবে আর phi2 কে phi1 করে ফেলবে প্যারিটি অপারেটর দিয়ে। অথবা তুমি বলতে পারো যে পাই অপারেটর দিয়ে ket1 এর উপর অ্যাক্ট করলে ket1 কে ket2 করে ফেলবে, তার মানে ket1 এর ওয়েভ ফাংশনকে ket2 এর ওয়েভ ফাংশন করে ফেলবে। অথবা ket2 কে উল্টাও করবে, ket2 এর উপর অ্যাক্ট করলে এটা ket1 হবে।
তাহলে এই phi1 phi2 গুলো প্যারিটি অপারেটরের আইগেনস্টেট নয়, যারা প্যারিটি অপারেটর আইগেনস্টেট নয়, কিন্তু এইচ এর আইগেনস্টেট যেগুলো আছে কেট E1, অথবা আমি যদি ওয়েভ ফাংশন দিয়েই লিখি phi1 of x equal to 1/√2 psi1 of x 1/√2 phi1 of x plus 1/√2 phi2 of x, এটার উপর যদি প্যারিটি অপারেটর দিয়ে এক করাই তাহলে কি হবে? phi1 কে করে দিবে phi2 করে দিবে, আর 1 কে করে দিবে 2 কে করে দেবে 1, তো একই তো থাকলো। এখানে ছিল 1 আগে, এটা হয়ে যাবে 2, আর এখানে ছিল 2, এটা হয়ে যাবে 1, কিন্তু একই তো রইল, কারণ এখানে 1 and 2 দুটোই আছে, একই হবে। আর যদি আমি তার মানে ket E1 ground state is a parity eigenstate with eigenvalue 1, even parity, আর psi2 of x কে লিখেছি এভাবে 1/√2 phi1 of x, একটা রিলেটিভ মাইনাস সাইন আছে, মাইনাস রিলেটিভ মাইনাস সাইন, একটা মাইনাস সাইন, এটা রিলেটিভ মাইনাস, মানে এই দুটো টার্মের মধ্যে একটা রিলেটিভ মাইনাস সাইন আছে, সেটাই বলছিলাম, √2 phi2 of x। এখন যদি প্যারিটি দিয়ে এক করাও psi2 এর উপরে, phi1 হয়ে যাবে phi2 of x, এটা হয়ে যাবে phi1 of x, এই রিলেটিভ মাইনাস সাইনের জন্য psi2 হয়ে যাবে মাইনাস psi2, তার মানে প্যারিটি অপারেটর অ্যাক্টিং অন psi2 of x gives me minus psi2 of x, তার মানে psi2 of x excited স্টেটটা is an eigenstate of the parity operator with eigenvalue -1, তার মানে odd parity। ওকে, এই তো গেল, এটা তোমরা পেরেছিলে। আমি এই কমেন্টটা করলাম, এই গ্রাফটা আঁকার আমার ইচ্ছা ছিল, গ্রাফটাই কি করার ইচ্ছা ছিল। আর 3 নম্বরটা খুব সোজা আসলে, তুমি স্টেশন স্টেট কাকে বলে সেই আলোচনাটা আমার নোট থেকে শিখে নিও, তাহলেই ওকে স্যার। মানে স্যার এই যে 2 তে স্টেশনারি স্টেটের যে ফিজিক্যাল মিনিংটা আছে ওটা দিয়ে দিলেই হবে। ও রাইট, দ্যাট ইজ, এটাকে বলে স্টেবল। ওকে, এনার্জি টাইম আনসার্টেনিটি, এটা আমি করছিলাম। আচ্ছা, আমার একটা আনসার্টেন রিলেশন আমরা এরকম আছে, আমরা লিখি ডেল্টা টি ডেল্টা ই ইকুয়াল টু h কাট বাই 2। এখানে ডেল্টা ই ইজ আনসার্টেনিটি ইন দ্য এনার্জি অফ দ্য পার্টিকেল। ধরো একটা সিস্টেম বলতে হবে, এনার্জি অফ দ্য সিস্টেম, তার মানে সিস্টেমটা স্টেশনারি স্টেটে নাই। যদি ডেল্টা ই শূন্য হওয়া মানে হচ্ছে এনার্জিটা সার্টেন, এনার্জিটা একটা পার্টিকুলার আইগেন স্টেটে আছে, একটা পার্টিকুলার আইগেন স্টেটে আছে মানে এনার্জিটা একেবারে সার্টেন, তার মানে ডেল্টা শূন্য। যে সমস্ত স্টেটের জন্য ডেল্টা ই শূন্য, সেই সমস্ত স্টেটে কোনো এনার্জি আনসার্টেন নাই। There must be eigenstates of H. They are stationary states. কিন্তু in general একটা আনসার্টেনিটি থাকতে পারে, এনার্জি একটা আনসার্টেন থাকতে পারে। তার মানে আমার যে স্টেটটা আছে, that state could be a linear combination of many eigenstates of H. অনেকগুলো এনার্জি থাকতে পারে ওখানে, এনার্জি স্টেটের কম্বিনেশন থাকতে পারে। ফলে আমি এখন এনার্জি মেজার করব, কখনো E1 পাবো, কখনো E2 পাবো, এক একটা এনার্জি পাওয়ার সম্ভাবনা এক এক রকম, সেটার উপর নির্ভর করবে ডেল্টা ই কত। ইন জেনারেল ডেল্টা ই শূন্য হবে এমন কোনো কথা নেই। ওকে, ডেল্টা ই শূন্য হলে তো ডেল্টা টি, আচ্ছা যাই হোক, এখন এখানে ডেল্টা টির কি ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি আগেই বলেছি, গত ক্লাসে বলেছিলাম, কিন্তু প্রমাণ করিনি, যে ডেল্টা টি এখানে লেখা আছে, ডেল্টা টি ইজ দ্য টাইম টেকেন, ইট টার্নস আউট দ্যাট ডেল্টা টি, it মানে delta t is the time taken by the system to change substantially. যেই সময়কালে সিস্টেমটার পরিবর্তন অ্যাপ্রিসিয়েবল হবে, সেই সময়কালটাকেই বলা হবে ডেল্টা টি। এখন অ্যাপ্রিসিয়েবল পরিমাণ বলতে কি বুঝি, এটা তো আমাকে আরো সুরাহা করে বলতে হবে। So we have to make precise. What do you mean
by the phrase change substantially. To do this, we consider an observable of the system with an operator A which does not commute to the Hamiltonian. A সঙ্গে কমিউট করে না, তার মানে এর এক্সপেকটেশন ভ্যালু সময়ের সাথে পরিবর্তিত হয়। In a general state psi, এর এক্সপেকটেশন ভ্যালু সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে unless is a stationary state. psi যদি স্টেশনারি স্টেট হয় তাহলে যে কোনো অপারেটর এক্সপেকটেশন ভ্যালু সময়ের সাথে কনস্ট্যান্ট থেকে যাবে। আমার স্টেটটা জেনারেল স্টেট, নট নেসেসারিলি অ্যান স্টেশনারি স্টেট। আমার স্টেটে একটা অপারেটর এ আছে যেটা এইচ এর সঙ্গে কমিট করে না, সেই অপারেটর এর এক্সপেক্টেড ভ্যালু সময়ের সাথে পরিবর্তিত হবে। আমি যদি আরেকটা অপারেটর নিতাম বি যেটা এইচ এর সঙ্গে কমিট করে, তাহলে বি এর এক্সপেকটেশন ভ্যালু কনস্ট্যান্ট থেকে যাবে, সাইটা যাই হোক না কেন। ফলে আমি যদি পরিবর্তন দেখতে চাই আমার স্টেটের, আমার সিস্টেমটার স্টেটের পরিবর্তন দেখতে চাই, তাহলে আমি এমন একটা অপারেটর বেছে নেব এ যেটা এইচ এর সঙ্গে কমিউট করে না, এবং সেই অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু কি হারে পরিবর্তিত হচ্ছে সেটা দেখে আমি বুঝবো যে আমার পরিবর্তনটা দ্রুত হচ্ছে না স্লো হচ্ছে। এবং অ্যাপ্রিসিয়েবল বলতে এখন কি মিন করি সেটার একটা সংজ্ঞা দিতে হবে। ঠিক আছে, এমন একটা জিনিস নিতে হবে যেটা পরিবর্তনশীল, সেই জন্য আমি বলছি যেটা does not commute to the Hamiltonian. We have seen previously that the time variation of the expectation value of such an operator is given by eta IH d by dt of the expectation value of A. Expectation value of A is a function of time. This is the expectation of the commutator of A with H in that state psi. এই যে এক্সপেকটেশন ভ্যালু নিচ্ছি, এক্সপেকটেশন ভ্যালু নিতে হলে বাঁ দিকে ব্রাশ সাই দিতে হয়, বাম দিকে কেট সাই দিতে হয়, তার মানে একটা স্টেট ধরে সেই স্টেটে এক্সপেক্টেড মান কত বলতে হয়। ওকে, আমার স্টেটটা এখন এখানে আরবিট্রারি আছে, এনি স্টেট। ওকে, আর আমি ধরে নিচ্ছি যে এই যে অপারেটর এ ইজ নট অ্যান এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম। এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম হলে আরেকটা টার্ম থাকতো এখানে, সে টার্মটা কি হতো? সে টার্মটা এক্সপেক্টেড ভ্যালু অফ partial derivative of A with respect to t. কিন্তু যেহেতু A is not an explicit function of time, সেহেতু দ্বিতীয় টার্মটা এখানে শূন্য। A টাইমের এক্সপ্লিসিট ফাংশন না হলেও A এর এক্সপেক্টেড ভ্যালু টাইমের উপরে নির্ভরশীল, বিকজ সাই গুলো টাইমের উপর নির্ভরশীল, স্টেটটা সময়ের সাথে নির্ভরশীল। শ্রোডিঙ্গার ইকুয়েশনের মাধ্যমে চেঞ্জ করছে, ফলে it comes out to be the expectation value of the commutator of A with H. এটা জিরো নয়, এটা জিরো নয় বলে এই রাইট হ্যান্ড সাইডটা জিরো নয়, তার মানে ডি এক্সপেক্টেড ভ্যালু অফ এ উইথ রেসপেক্ট টু টি জিরো নয়, তার মানে এক্সপেকটেশন ভ্যালু অফ এ সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে। পরিবর্তনের হার এটা ডিভাইড বাই আই এইচ কাট। We can now define, we can now define a time scale for substantial change of the system as the time required. এটা কিভাবে করব এখন? We can now define a time scale, মানে কোন টাইম স্কেল মানে হচ্ছে একটা বলপার্ক ফিগার, আমি একটা টাইম স্কেল নির্ধারণ করছি যেই সময়কালে, টাইম স্কেল মানে এমন একটা সময়কাল নির্ধারণ করছি যেই সময়কালে আমার সিস্টেমটার পরিবর্তন সাবস্টেনশিয়াল হবে। তাহলে সাবস্টেনশিয়াল কথাটার সংজ্ঞা দিচ্ছি এখন, আমি সাবস্টেনশিয়াল বলতে কি মিন করি। We can now define a time scale for substantial change of the system. কিভাবে ডিফাইন করছি? As the time required for expected value of A
to vary by an amount equal to the uncertainty of A. Okay. তার মানে এই সময়কালটাকে যদি ডেল্টা টি যদি বলি, এই ডেল্টা টি আমার সেই আনসার্টিনিটি ফর্মুলায় আছে। তাহলে আমি কিভাবে ডিফাইন করলাম? সাবস্টেনশিয়াল চেঞ্জ বলতে আমি কি মিন করি? এই যে অপারেটর এ আমি নিলাম, এই অপারেটর এর এক্সপেক্টেড মানের পরিবর্তনটা ডেল্টা এর সমান হতে যেই সময় ডেল্টা এর সমান যদি হয়, তাহলে বলবো পরিবর্তনটা সাবস্টেনশিয়াল হয়েছে। এটা একটা আরবিট্রারি সংজ্ঞা আসলে। ওকে, এই যে আমি যে এনার্জি টাইম আনসার্টিনিটি রিলেশন ডিরাইভ করছি, এখানে এটা খুব বেশি একটা প্রিসাইজ কিছু না, এটা সব বলপার্ক ফিগার। তুমি সাবস্টেনশিয়াল এভাবে ডিফাইন কেন, 5 গুণ নয় কেন? এ এক্সপেকটেশন ভ্যালু অফ এর পরিবর্তন ডেল্টা এর 5 গুণ হতে যেই সময় লাগে, সেইটুক আমি বলবো ডেল্টা টি। ওটা কেন বললাম না, এটা এটা দিলাম আর কি। এগুলো খুব প্রিসাইজ না, এগুলো সব একটা হ্যান্ড ওয়েভিং, এগুলো প্রিসাইজ না, এগুলো জাস্ট একটা ফিল, আইডিয়া পাওয়ার জন্য। এখানে কোনো প্রিসিশন নাই। ওকে, তাহলে ওই সময়, যেই সময়ে ওই সময়টুকু কত? ওকে, কলিং দ্য টাইম ডেল্টা টি। তবে ডেল্টা টি কেমন সময়? ডেল্টা টি হচ্ছে এমন একটা সময়কাল, যেই সময়কালে এক্সপেকটেশন ভ্যালু অফ এ এর পরিবর্তন ডেল্টা এর সমান হবে। তাহলে ডেল্টা টি কেমন হবে? ডেল্টা টি হবে ডেল্টা এ ডিভাইডেড বাই রাফলি, এটা রাফলি, কারণ এটা তো একটা অ্যাভারেজ মান হতে হবে। রাফলি the modulus of the time derivative of a with respect to t, এটাও তো পরিবর্তনশীল। এক্সপেক্টেড ভ্যালু অফ এ যদি পরিবর্তনশীল হয়, টাইম ডেরিভেটিভও পরিবর্তনশীল। তাহলে আমি আসলে এটা হচ্ছে to be very precise, it should be average value, average time rate of change of the expectation of A. কিন্তু আমি এখানে অ্যাভারেজ করি নাই, কারণ ডেল্টা টি ক্ষুদ্র, যাই হোক ক্ষুদ্রই হবে। এটা তো আর 1 ঘন্টা হবে না, কারণ আমি মাইক্রোস্কোপিক সিস্টেম নিয়ে আলোচনা করছি। ফলে এই সময়কালের প্রথম দিকে, প্রথমেই যে ডিএ বাই ডিটি এর মান ছিল, সেই মানটাই আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট আছে। ওকে, এই জন্য এখানে বলছি গিভেন উই হ্যাভ বাই ডেফিনিশন এটা। কিন্তু এখানেও এটা কেন একটা অ্যাসাম্পশন আছে, ডেল্টা টি স্মল। if delta t is small, তাহলে ডিএ বাই ডিটি এটার অ্যাভারেজ যা না করলেও তা। আসলে এই যে এখানে ডিনোমিনেটর যেটা আছে ডিএ বাই ডিটি, this is the average value of the rate of change of A during that time interval delta t. ওকে, আমি এখানে অ্যাভারেজ ভ্যালু না নিয়ে ওই ইন্টারভ্যালের শুরুতে ডিএ বাই ডিটির যে ছিল সেই মানটাই ব্যবহার করছি। সেটা ঠিক আছে যদি ডেল্টা টি স্মল হয়। ওকে, এগুলো কিছু নাইসিটিস, কিন্তু এত দরকার নেই আমার, সবই তো আমার অ্যাপ্রক্সিমেট। ওকে, তাহলে ডিএ বাই ডিটির পরিবর্তে যে ওইটা ফর্মুলাটা থেকে লেখো এখন, বাই ডিটি এটা মডুলাস করলে কি হবে? আই এইচ কাট নিচে যাবে, আর আই এর মডুলাস 1, তাহলে ডি এক্সপেক্টেড ভ্যালু অফ এ বাই ডি, এটার মান মড হচ্ছে ডান দিককে আই স্কয়ার দিয়ে ভাগ দিয়ে মড নাও, মড নিলে আই 1 হয়ে যাবে, অন্যগুলোর মড থাকবে। তাহলে কি হচ্ছে? ডেল্টাকে ভাগ দিচ্ছে এটার মড দিয়ে, আর এই যে আই এইচ কাট যে নিচে, এটা নিচে এসেছিল, এইচ কাটটা চলে গেল উপরে, এটা এইচ কাট, আর নিচে থাকলো মডুলাস অফ দি এক্সপেক্টেড ভ্যালু অফ এ উইথ এইচ, এক্সপেক্টেশন ভ্যালু অফ এ উইথ এইচ, এখান থেকে।
আই এর মডুলাস তো 1, তো মডুলাস নিলে আর আই লেখা দরকার নেই, এইচ কাট চলে যাবে নিচে, আর যেহেতু এটা দিয়ে ভাগ হচ্ছে এইচ কাট ফাইনাল ফর্মুলার উপরে যায় এইচ কাট। ওকে, তাহলে ডেল্টা এ কত? এটা সিম্পলিফাই, এটা বাঁ দিকে নাও, ডেল্টা টি এইচ কাটটা দিয়ে ভাগ দাও, এটা ডেল্টা এ। ওকে, তাহলে ডেল্টা এ কে আমি এইভাবে লিখতে পারি। ওকে, এটা হচ্ছে ডেল্টা টির সঙ্গে কিন্তু আমি এর একটা আনসার্টেনিটি একটা যোগসূত্র করে দিলাম। ডেল্টা এ কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আমি মেজারমেন্ট করে পাবো। ডেল্টা টি কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না, টাইম মেজারমেন্ট করে করে কিন্তু আমি ডেল্টা টি পাইনি। আমি যখন ডেল্টা এ ক্যালকুলেট করব তখন কি করব, একই স্টেট সাইতে ওই সিস্টেমটার এ বারবার মেজার করব, অথবা একটা এনসাম্বল অফ সিস্টেম নিব, অল সিস্টেম ইন দ্য সেম স্টেট সাই, এভাবে চিন্তা করে নেব। তারপরে প্রতিটা সিস্টেমের উপরে এ মাপলাম, এক এক জায়গায় এক এক ভ্যালু পাবো, কোনোবার পেলাম A1, দ্বিতীয়বার পেলাম A2, এই করে করে আমি তারপরে এর অ্যাভারেজ মান ক্যালকুলেট করব, তারপরে এর আনসার্টেনিটি ক্যালকুলেট করবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডেল্টা টি সেভাবে পাইনি, ডেল্টা টি জাস্ট একটা সংজ্ঞা দিয়েছি। এই ডেল্টা টি সময়কালে আমার এক্সপেকটেশন ভ্যালু অফ এ পরিবর্তনটা হয় ডেল্টা এর সমান। এটা আসলে লেফট হ্যান্ড সাইড ডেল্টা এ আসলে এক্সপেকটেশন ভ্যালু অফ এ এর পরিবর্তন ইন এ টাইম ডেল্টা টি। সেই পরিবর্তনটা যদি ডেল্টা এর সমান হয় তাহলেই ওই পরিবর্তনটাকে বলা হবে সাবস্ট্যান্সিয়াল, ডেল্টা টিকে বলা হবে সাবস্ট্যান্সিয়াল। আসলে এখানে আমার দেখা উচিত ছিল, এখানে আমি পেয়েছি এইটা, ওই যে ডেল্টা আসলে এইটা ডিএ বাই ডিটি গুণ ডেল্টা টি। ওকে, তার মানে ডেল্টা টি সময়ে এর পরিবর্তন এইভাবে লিখলাম, এই ডিএ বাই ডিটি তো এইটা, সেই পরিবর্তনটা যে ডেল্টা এর সমান হয়, আনসার্টেনিটি সমান হয়, তাহলে ডেল্টা টিকে বলা হবে সাবস্ট্যান্সিয়াল। এটা সংজ্ঞা। এখন আমি জানি যে কোনো দুটো হারমিশন অপারেটর যদি থাকে এ এবং বি, তারা মেজারেবল, তাহলে ডেল্টা বি আমি দেখি আগে it must be greater than or equal to half times modulus of the expectation value of A and B. Okay. এখন আমি যদি বি কে এইচ ধরি তাহলে ডেল্টা এ আর ডেল্টা বি কে আমি ডেল্টা এইচ লিখতে পারতাম, ডেল্টা এইচ না লিখে আমরা সাধারণত লিখি ডেল্টা ই। এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। ওকে, তাহলে এইচটা যখন মেজার করি উত্তর পাই এনার্জি, সেই জন্য ডেল্টা এইচ না লিখে ডেল্টা ইও লেখা যায়, তাই সেটাই করেছি আর কি। বিটাকে যদি হ্যামিল্টনিয়ান ধরি আর হ্যামিল্টনিয়ানের আইগেন ভ্যালুকে যদি আমি ই দ্বারা প্রকাশ করি, কারণ এইচ যখন আমি মেজার করব আমি তো একটা আইগেন ভ্যালু পাবো, এক একটা আইগেন ভ্যালু পাওয়ার এক এক রকম সম্ভাবনা, তার মানে এনার্জি পাবো। এনার্জি তো আবার ই দিয়েও প্রকাশ করা যায়, আইগেন ভ্যালুকে তো ই দিয়েও প্রকাশ করি, সেই জন্য ই লিখলাম আর কি। ওকে, সো ডেল্টা এ কমা এইচ। এখন আমি ওই যে ডেল্টা এর পরিবর্তে যদি এখানে ওইটা রিপ্লেস করি, তাহলে ডেল্টা এর পরিবর্তে এসে গেল ডেল্টা টি এসে গেল, আর এটা ক্যান্সেল করে দিয়ে তারপরে ডেল্টা টি গ্রেটার দ্যান ইকুয়াল টু হাফ এইচ কাট।
তাহলে এই যে একটা পেলাম, এটার মানে কি? এটার মানে একটা জাস্ট একটা রাফ আইডিয়া পাওয়ার, আর কিছু না। এটা দিয়ে খুব প্রিসাইজ ক্যালকুলেশন করার কথা করবো না আমি। ওকে, তবে এই কমেন্টটা দেখো, কমেন্টটা ইন্টারেস্টিং। এই কমেন্টে আমাকে একটা রাফ আইডিয়া দেবে কত দ্রুত পরিবর্তনশীল আমার সিস্টেমটা, দ্রুত পরিবর্তনশীল কি না। ওকে, দেখো এই কমেন্টটা আমি গ্রিফিথস থেকে হুবহু কপি করেছি, ওয়ার্ড ফর ওয়ার্ড। তোমরা গ্রিফিথসটা পড়ে এসছো সবাই? গ্রিফিথস জি স্যার। এই পড়ার সময় এই যে এখন বলছি পড়ো, বলেছি তো 3-4 দিন হয়ে গেছে, আরো 2-3 দিন বলবো পড়ো। এই সময় যদি আর না পড়ো তাহলে আর পড়া হবে না, লাইফে পড়া হবে না তোমার। এখনই পড়তে হবে, পরে নয়। ওকে, হিয়ার এখন কমেন্টটা পড়ো। Here delta t depends entirely on what observable A one cares to look at. এমন একটা অবজারভেবল নিয়েছি, শুধু একটাই রেস্ট্রিকশন ছিল, অবজারভেবল নিয়েছি যেটা এইচ এর সঙ্গে কমিট করে না। এরকম তো অনেকগুলো অবজারভেবল থাকতে পারে, একটা নিলে আরেকটা নিলেন না কেন, অন্যটা নিলেন না কেন? নিলাম আর কি, যে কোনো নিলাম। তার মানে এই ডেল্টা টি কি আসবে না আসবে সেটা ডিপেন্ড করে কোন অবজারভেবল নিয়েছি। আমি আরেকটা অবজারভেবল নিতে পারতাম যেটাও এইচ এর সঙ্গে কমিট করে না, সেই অবজারভেবল নিলে ডেল্টা টি অন্যরকম আসতো। ওকে, so here delta t depends entirely on what observable A one cares to look at. The change must be rapid for one observable and slow for another. Okay, rapid মানে হচ্ছে ডেল্টা টি ক্ষুদ্র, আর স্লো মানে হচ্ছে ডেল্টা টি লার্জ। একটা সিস্টেম যদি র্যাপিডলি পরিবর্তন করে তার মানে অল্প সময়ে সাবস্টেন্সিয়াল পরিবর্তন হয়ে যায়, অল্প সময়ে অ্যাপ্রিসিয়েবল পরিবর্তন হয়ে যায়, তখন ডেল্টা স্মল। অল্প সময়ে যদি অ্যাপ্রিসিয়েবল পরিবর্তন হয়ে যায় তাহলে ডেল্টা টি স্মল, কিন্তু এটার প্রোডাক্ট হাফ এইচ কাটে বেশি রাখতে হবে, একটা কমিয়ে দিলে আরেকটাকে বাড়াতে হবে, না হয়তো তো প্রোডাক্টটা হাফ এইচ কাটে বেশি হবে না। তাহলে একটা দ্রুত পরিবর্তনশীল যদি সিস্টেম থাকে তাহলে সেখানে ডেল্টা টি স্মল হলে ডেল্টা ই লার্জ, সেখানে এনার্জির ভ্যারিয়েশন অনেক আছে, সেটাই বলছি। ওকে, তারপরেও but if delta is small then the rate of change of all observables might be very gradual. এটাই বলছি এখানে, এটা হচ্ছে দেখো এই কথাটা দেখো, ডেল্টা যদি স্মল হয়, ডেল্টা টি, কারণ দুটার প্রোডাক্ট মিলে ডেল্টা টি লার্জ হলে কত লার্জ মানে সেটা ডিপেন্ড করবে কোন অবজারভেবল তুমি নিয়েছো। লার্জের মধ্যে তো হেরফের হতে পারে। অবজারভেবল এ নিয়ে দেখলাম ডেল্টা টি এর মান হচ্ছে ডেল্টা টি ওয়ান, অবজারভেবল বি নিয়ে দেখলাম ডেল্টা টির মান হচ্ছে ডেল্টা টি টু। যদি ডেল্টা ই স্মল হয়, ডেল্টা টি একটা ক্ষুদ্র মান ধরে নিলাম, ওকে, ডেল্টা ইর একটা ক্ষুদ্র মান ধরে নিলাম, তারপরে অবজারভেবল এ নিয়ে আমি ডেল্টা টি ক্যালকুলেট করলাম, অবজারভেবল বি নিয়ে ডেল্টা টি ক্যালকুলেট করলাম। সব ক্ষেত্রেই কিন্তু এর প্রোডাক্ট হাফ এইচ কাটের বেশি, দেখছি যে হাফ এইচ বেশি। ডেল্টা ই একটা ক্ষুদ্র মান ধরে নিলাম, তারপর ডেল্টা টি ক্যালকুলেট করলাম। কিভাবে ক্যালকুলেট করলাম? ধরো একটা অবজারভেবল এই নিলাম, তারপর আমি ডেল্টা টি ক্যালকুলেট করে করলাম। ওকে, ডেল্টা টি গুণ ডেল্টা ই ক্যালকুলেট করে দেখলাম হাফ এইচ কাটের বেশি, ফাইন। এখন আমি আরেকটা অবজারভেবল নিলাম বি, যেটা এইচ এর সঙ্গে কমিট করে না, সেই অবজারভেবলের জন্য ওই একই ডেল্টা এর মান ক্ষুদ্র রেখে আবার দ্বিতীয়বার ডেল্টা টি ক্যালকুলেট করলাম। এই ক্ষেত্রে দেখলাম এটা রাইট হ্যান্ড সাইডের চাইতে বেশি।
এখন দেখলাম যে এখনকার বি নিয়ে যে ডেল্টা টি ক্যালকুলেট করেছি, এটা এ নিয়ে এ নিয়ে যে ডেল্টা টি ক্যালকুলেট করেছিলাম সেটার চেয়ে বেশি। এরকম হেরফের হতে পারে। এই ডেল্টা টির মান হেরফের হবে কোন অবজারভেবল এ নিয়েছে সেটার উপর নির্ভর করে। কিন্তু এটুকু বলতে পারি যে ডেল্টা যখন স্মল, তখন যে কোনো অবজারভেবল এ নাও না কেন, এ বি সি নাও না কেন, ডেল্টা টি লার্জ হবে। এই লার্জের মধ্যেও হেরফের হতে পারে, একটা বেশি লার্জ, একটা কম লার্জ, কম বেশি হতে পারে, কিন্তু সবগুলোই লার্জ হবে। ইফ ডেল্টা ইজ ভেরি স্মল, ডেল্টা টি উড বি লার্জ, ভেরি লার্জ। তুমি যেই অবজারভেবলই নাও না কেন, ডেল্টা টি লার্জ হবেই। ওকে, ধরো লার্জ হচ্ছে 5-এর বেশি হলে লার্জ, কোনটায় বেলা 5, কোনটায় 10, কোনটায় 11, লার্জের মধ্যে তো হেরফের করা যায়। কিন্তু ইফ ডেল্টা ইজ স্মল, এটা বলছে ডেল্টা যদি স্মল হয় তাহলে ডেল্টা টি উড বি লার্জ, ফর এনি অপারেটর। If delta is small, then the rate of change of all observables must be, if delta is small, very gradual. ঠিক আছে? If delta is small, delta t is large. যে কোনো অবজারভেবল নেই না কেন, ডেল্টা ইজ লার্জ, ডেল্টা টি ইজ লার্জ। ডেল্টা টি লার্জ মানে আস্তে 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 হয়, পরিবর্তন হয়। ডেল্টা টি ইজ ভেরি গ্র্যাজুয়াল, এই আস্তে 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 পরিবর্তন হয়, তার মানে ডেল্টা টি লার্জ। লার্জের মধ্যে একটা হেরফের আছে, সেটা অন্য কথা। আমি তো কি হেরফের সেটা আমি জানতে চাই না। এটা আমার একটা আইডিয়া, একটা কোয়ালিটেটিভ আইডিয়া করার জন্য। ডেল্টা ই স্মল হলে ডেল্টা টি লার্জ মানে আস্তে আস্তে পরিবর্তন করে, পরিবর্তনশীল সিস্টেম। ইফ ডেল্টা ইজ স্মল, then the rate of change of all observables must be very gradual. তার মানে ডেল্টা টি ইজ লার্জ ফর অল observables. আর উল্টাভাবে বলতে গেলে, to put it in the other way around, if any observable changes rapidly, যে কোনো observable নিয়ে যদি দেখো, যে কোনো observable a নিয়ে তুমি যদি দেখো যে ডেল্টা টি ইজ স্মল, তার মানে ডেল্টা টি স্মল মানে কি, সেই অবজারভেবলের এক্সপেক্টেড মান যদি দ্রুত পরিবর্তন হয় তাহলে ডেল্টা ইজ লার্জ। If any observable changes rapidly, যে কোনো observable যদি নিয়ে যদি দেখো ডেল্টা টি ইজ ভেরি স্মল, তার মানে সেই অবজারভেবল যদি র্যাপিডলি চেঞ্জ করে তাহলে ডেল্টা ইজ মাস্ট বি লার্জ। ডেল্টা টি যে কোনো অবজারভেবলের জন্য ডেল্টা টি যদি স্মল হয় তাহলে ডেল্টা ইজ লার্জ। ওকে, এটা একটা রাফ আইডিয়া করার জন্য, একটা কোয়ালিটেটিভ আইডিয়া করার জন্য এই ফর্মুলাটা ইউজফুল। এখান থেকে কোনো প্রিসাইজ ক্যালকুলেশন আমি কখনো করব না। ওকে, in the extreme case of a stationary state for which the energy is uniquely determined, all expectation values are constant in time. যদি আমার সিস্টেমটা একটা স্টেশনারি স্টেটে থাকে, তার মানে সিস্টেমটার স্টেট যদি হ্যামিল্টনিয়ান, ওই সিস্টেমের যে হ্যামিল্টনিয়ান অপারেটর আছে সেই হ্যামিল্টনিয়ান অপারেটর একটা আইগেন স্টেট হয়, তাহলে আমি বলবো যে the system has a definite energy. সিস্টেমটার এনার্জি নিশ্চিত, কি সেই ডেফিনেট এনার্জিটা কি, সেটার এইচ এর আইগেন ভ্যালু যেটা সেটাই। তাহলে স্টেশনারি স্টেটে ডেল্টা এর মান কত? ডেল্টা এর মান কত? ডেল্টা এর মান 0। এনার্জি যদি নিশ্চিত জানি, তার মানে সেই এনার্জি যদি বারবার মেজার করি, প্রতিবারই তো সেই নিশ্চিত মানটাই আসবে। সেই স্টেটে এনার্জি মান নিশ্চিত E1। তো সেই স্টেটে 1000টা পার্টিকেল নিয়ে 1000টা পার্টিকেলের উপরে যদি এনার্জি মাপি, তো প্রত্যেকবারই তো E1 করেই আসবে, E1 এর বাইরে তো আসবে না, কারণ এনার্জি তো নিশ্চিত। এনার্জি নিশ্চিত হয় কখন? যখন স্টেটটা হয় as an eigenstate of H. If the state is an eigenstate of H with eigen E1, তখন এনার্জি নিশ্চিত, এবং নিশ্চিত মানটা হচ্ছে E1।
যদি এমন হয় যে একটা স্টেট আছে যে which is a superposition of two eigenstates, প্রথম আইগেনস্টেটের আইগেন মান হচ্ছে E1, দ্বিতীয় আইগেনস্টেটের আইগেন মান হচ্ছে E2, তাহলে এখানে কি এনার্জি না? আমি যখন এনার্জি মাপবো আমি E1 ও পেতে পারি, E2 ও পেতে পারি, এই দুটো সম্ভাবনা আছে। E1 পাওয়ার একটা প্রপার্টি আছে, E2 পাওয়ার একটা প্রপার্টি আছে, তার এনার্জি নিশ্চিত না। এই ক্ষেত্রে একটা আনসার্টেনটি আছে এনার্জি। ওকে, এইভাবে যদি আমার স্টেটটা ইজ এ মিক্সচার অফ টু আইগেনস্টেটস অথবা থ্রি আইগেনস্টেট অথবা ইনফিনিট নাম্বার অফ আইগেনস্টেটস অফ এইচ, তাহলে এনার্জি নিশ্চিত না। সেক্ষেত্রে ডেল্টা ই আছে। যদি একটা আইগেনস্টেট হয় তাহলে সেটা স্টেশনারি স্টেট, সেই স্টেশনারি স্টেটে ডেল্টা ই শূন্য। তাহলে ডেল্টা ই আস্তে আস্তে কমালে ডেল্টা টি কি হতে হবে? আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাবে। তাই ইন এ স্টেশনারি স্টেট ডেল্টা টি টেন্ডস টু ইনফিনিটি। ইনফিনিটি মানে কোনো পরিবর্তন নাই। ম্যাথমেটিক্যাল আমি বলছি পরিবর্তন হতে ইনফিনিট সময় লাগে, তার মানে কোনো পরিবর্তন নাই স্টেশনারি স্টেটে। এটা বলছি ইন দ্য এক্সট্রিম কেস অফ এ স্টেশনারি স্টেট ফর উইচ দ্য এনার্জি ইজ ইউনিকলি ডিটারমিন্ড, এনার্জি যদি ইউনিকলি ডিটারমিন্ড হয় তার মানে ডেল্টা ই শূন্য। অল এক্সপেকটেশন ভ্যালুজ আর কনস্ট্যান্ট ইন টাইম, সেটা আমি আগে থেকেই জানি। তাহলে এখানে কত আসবে? ডেল্টা টি টেন্ডস টু ইনফিনিটি হবে। Thus delta E tends to equal to 0 implies delta T equal to infinity. কোনো কিছুর পরিবর্তন নাই, পরিবর্তন হতে লাগে ইনফিনিট সময়। কোনো কিছুর পরিবর্তন মানে কোনো কিছুর পরিবর্তন নাই যদি ডেল্টা ই শূন্য হয়। ডেল্টা ই শূন্য হবে কখন? যখন psi is a eigenstate. Psi is a eigenstate of Hamiltonian or psi is a stationary state. এই জন্যই দেখো এখান থেকে হচ্ছে, এখান থেকে আমি বুঝতে পারছি যে if psi is an eigenstate, যে সমস্ত স্টেটের জন্য ডেল্টা ই শূন্য সেই সমস্ত স্টেটে ডেল্টা টি ইনফিনিটি ফর অল অপারেটরস এ। তার মানে সেই সমস্ত অপারেটরে কোনো কিছুই পরিবর্তন হয় না, ইনফিনিট সময় লাগে পরিবর্তন হতে, তার মানে পরিবর্তন হয় না। একটা উদাহরণ দেই। ইন দ্য এক্সট্রিম কেস অফ এ স্টেশনারি, আবার বলছি এটা রিপিট করছি আর কি, ইন দ্য এক্সট্রিম কেস of a stationary state, that is a state with definite energy, expectation values of all operators constant in time. এটা কিন্তু আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল ছাড়াও ক্যালকুলেট করেছি। তার মানে হচ্ছে ওখান থেকে বলতে পারতাম যে ডেল্টা ই যখন শূন্য হবে, দিস ইমপ্লাইজ ডেল্টা টি ইকুয়াল টু ইনফিনিটি। ওকে, এই স্টেটমেন্টটা আমি আনসার্টেনটি টাইম এনার্জি আনসার্টেনটি থেকেও করতে পারি। ওকে, টু মেক সামথিং হ্যাপেন ইউ মাস্ট টেক আ লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাট লিস্ট টু স্টেশনারি স্টেটস। টু মেক সামথিং হ্যাপেন মানে কি? তার মানে কোনো কিছু পরিবর্তন অবজার্ভ করতে যদি চাই, কোনো কিছু হ্যাপেন করা মানে কোনো কিছুর পরিবর্তন যদি আমি অবজার্ভ করতে চাই, তাহলে আমার স্টেশনারি স্টেট নিলে চলবে না। এমন একটা স্টেট নেব যেটা স্টেশনারি স্টেট নয়, যেই স্টেটে এনার্জির নির্দিষ্ট মান নেই। নির্দিষ্ট মান না থাকলে ডেল্টা ই শূন্য হবে না, সেই ক্ষেত্রে ডেল্টা টি ইনফিনিটি হবে না। সেই ক্ষেত্রে কিছু না এমন কিছু অপারেটর পাওয়া যাবে, এমন কিছু অবজারভেবল পাওয়া যাবে যাদের এক্সপেক্টেড মান পরিবর্তনশীল, সেটা আমি অবজার্ভ করতে পারবো। So to make something happen, you must take a linear combination of at least two station states, যাতে করে আমার ডেল্টা ই শূন্য না হয়। তাহলে আমি এরকম লিখছি, ধরো আমার একটা স্টেট হচ্ছে এইরূপ, আমি ওয়েভ ফাংশন দিয়েই করছি। আমার স্টেটটা হচ্ছে যেটা ওয়েভ ফাংশন psi of xt হচ্ছে দুটো আইগেন স্টেটের কম্বিনেশন। প্রথম আইগেন স্টেটের ওয়েভ ফাংশন হচ্ছে psi1 এ, দ্বিতীয় আইগেন স্টেটের ওয়েভ ফাংশন psi2 এর, এই দুটোর কম্বিনেশন। আর এটা হচ্ছে ওই ফেজ ফ্যাক্টর, ওই টাইম ডিপেন্ডেন্ট ফেজ ফ্যাক্টর। ওকে, এটা কিভাবে হলো বুঝতে পারছো তো? এখানে আমি ধরে নিচ্ছি যে দুটো কনস্ট্যান্ট a and b হচ্ছে এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট। I write psi as a linear combination of psi1 and psi2.
ওকে, কম্বিনেশন করার সময় একটা কনস্ট্যান্ট a টাইমস ket 1 আরেকটা কনস্ট্যান্ট b টাইমস ket 2। এটা হচ্ছে ket 1 এর আইগেন স্টেট, আইগেন ফাংশন। এটা একটা টাইম ডিপেন্ডেন্ট স্টেট। টাইম ডিপেন্ডেন্সটা কিন্তু এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরে আছে, এটা বুঝতে পারছো? at time 0 যদি আমি লিখি স্টেটটা, at time 0, এটা আমি একটু ইয়ে করি, time 0, suppose I write the state as follows. আমার state at time 0, ket size 0 is a linear combination a ket e1 plus b ket e2 at time 0 এইভাবে। স্যার, at this particular moment in time, that's time 0, it's a combination of two eigenkets of h. একটার আইগেন হলো ket e1, ওটার আইগেন ভ্যালু হচ্ছে e1, দ্বিতীয়টার আইগেন ভ্যালু হচ্ছে e2। আমি ধরে নিলাম ফর সিম্পলিসিটি a এবং b রিয়াল, এটা কমপ্লেক্সও হতে পারত। তাহলে পরবর্তী একটা সময় স্টেটটা কত? স্টেটটা হচ্ছে a e to the power minus I e1 t by h cut ket e1 plus b e to the power minus I e2 t by h cut times ket e2। এটা তো আমরা দেখিয়েছি, বারবার দেখিয়েছি এভাবে তো শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে। এটা পেয়েছি শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে। প্রত্যেকটা এক্সপেনশন কোএফিশিয়েন্টকে তার করসপন্ডিং একটা ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে। এই ফেজ, এখন এটাকে পুরোটাকে মিলে বলতে পারতাম ইজ এ ফাংশন অফ টাইম, এটাকে পুরোটাকে মিলে বলতে পারতাম ইজ এ ফাংশন অফ টাইম। ওকে, এভাবে বলা যেত, কিন্তু সলিউশনটা এইভাবে হবে, প্রতিটা এক্সপেনশন কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট যে একটা ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ হবে, সেটা তো শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে পেয়েছি। এখন এই স্টেটের ওয়েভ ফাংশন আমি চাই। টাইম টিতে যে স্টেট ইজ নট দ্য সেম স্টেট অ্যাজ টাইম 0, এই স্টেটের ওয়েভ ফাংশন চাই। তাহলে কি করব? এক্স এর সঙ্গে ব্রা এক্স এর সঙ্গে স্কেলার প্রোডাক্ট করব, ব্রা এক্স দিয়ে গুণ দেব, ব্রা এক্স দিয়ে অপারেট করব অন ket psi t। তাহলে এটা হবে a e to the power minus I e1 t by h cut x e1। দ্বিতীয় টার্মও তাই করতে হবে, দ্বিতীয় টার্মও তাই, প্লাস b e to the power minus I e2 t by h cut, আর এখানে থাকবে bra x ket e2। এটা কি? এটাকে লিখছি আমি ধরো psi 1f। This is the eigenfunction of h with eigenvalue e1। Eigenfunction is nothing but representation of ket e1 in coordinate, using the coordinate basis। একইভাবে e2 of x কি? এটাকে লিখছে psi 2 of x। psi 2 of x টাকে কি বলবো? It's an eigenfunction of h with eigenvalue e2। psi 2 of x is nothing but the representation of ket 2 in the coordinate basis। And what is this? This is the wave function of the state vector, eigenfunction, wave function of the state vector psi of t। t সময় যে স্টেট ভেক্টরটা আছে সেটার কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। তাহলে এটাকে আমি যদি বলি psi of xt, wave function of this is the wave function of the system at time t, তাহলে এটাকে লেখা হবে a
এটাকে যদি বলি ওয়েভ ফাংশন at time t, আর ডান দিকে তাহলে কি লেখা হবে? a e to the power minus I e1 t by h cut psi 1 of x plus b e to the power minus I e2 t by h cut psi 2 of x. এটাকে বলে আইগেন ফাংশন অফ h with eigenvalue e1. এটাকে বলবো আইগেন ফাংশন অফ h with eigenvalue e2. This is the wave function at time t. ওকে, আর আমি আমার সুবিধার্থে এ এবং বি কে রিয়েল ধরেছি, এই পার্টিকুলার লিনিয়ার কম্বিনেশনটা করেছি। এই একই জিনিস আমি লিখেছি এখানে। এই প্রথমে যে লেখা ছিল আমার এইটা এইটা এটার এটা তো লিখেছি আমি, আর এটা যে লিখলাম একই ইকুয়েশন। এই ইকুয়েশনটারই কোঅর্ডিনেট স্পেসে কোঅর্ডিনেট রেপ্রেজেন্টেশনে এটা একই। এটা শুধু একটা রিপ্রেজেন্টেশন নিয়ে, দিস ইজ একটা রিপ্রেজেন্টেশন নিয়ে লেখা হয়েছে। এই ইকুয়েশনটা কোঅর্ডিনেট রেপ্রেজেন্টেশন লেখা হয়েছে, আর এটা রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট ফর্ম এট টাইম জিরো, আর এটা রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট ফর্ম। আসলে এটাই লেখা হচ্ছে। যাই হোক, এগুলো তোমরা জানো নিশ্চয়ই, বারবার আমি রিপিট করি, কারণ এগুলো না জানলে ওই 7 খণ্ড রামায়ণ পড়ার পরে সীতাকার বাপ সেটা হবে। ভুলে গেলে চলবে না, কিছুই ভোলা যাবে না। কটা বাজে এখন? 1টা বেজে যাচ্ছে না, 1টা বেজে গেছে, 5 মিনিট আছে। সাপোজ আমার ওয়েভ ফাংশন এট টাইম টি ইজ দিস। ওকে, এটার প্রথম এখানে এনার্জি E1, এখানে এনার্জি E2। আচ্ছা, তার প্রথমে কিছু বলি, এই ওয়েভ ফাংশনের জন্য পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি কত সেটা ক্যালকুলেট করি। পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি তো আমি মেজার করতে পারি, পজিশন মেজার করে প্রবাবিলিটি ডেন্সিটি কত মেজার করতে পারি, দেখি সেটা সময়ের সঙ্গে নির্ভরশীল কিনা, এবং সে নির্ভরশীল হলে সে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি কত দ্রুত চেঞ্জ করছে সেটা দেখছি। আমি একটা অবজারভেবল কোয়ান্টিটি মেজার করছি, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি। প্রবাবিলিটি ডেন্সিটি কিভাবে করে? মডুলাস করে স্কোয়ার করে। মডুলাস করে যদি স্কোয়ার করো, দেখো এটার মডুলাস স্কোয়ার, এটার মডুলাস স্কোয়ার, আর একটা ক্রস টার্ম হবে। টার্ম করলে ক্রস টার্মটা হবে এইটা, ক্রস টার্মে থাকবে cos e2 - e1 h cut by times t। তাহলে টাইম ডিপেন্ডেন্স কোথায় আসলো? এই ক্রস টার্মে আসলো। এটা পুরোটার মড করে স্কোয়ার করছি, মড করে স্কোয়ার করলে এটার মড স্কোয়ার প্লাস এটার মড স্কোয়ার প্লাস 2 এটার মড গুণ ওটার মড, এভাবে করতে হবে না? তাহলে একটা ক্রস টার্ম আসবে। সাইজটা লিখতে হবে, তো সাইজটা কিভাবে লিখবে? সাইজটা যদি, যেহেতু আমি এটাকে রিয়েল ধরেছি আর সাই ওয়ানটাকে রিয়েল ধরা যায়, শুধু কমপ্লেক্স কোথায় আছে? এইখানে। তাহলে তুমি আরেকটা লাইন লেখো সাই স্টার, সেটা কিভাবে লিখবে? ইকুয়াল টু কি লিখবে? এটা রিয়েল ধরেছি, সেজন্য এখানে এ স্টার লিখতে হবে না। সাই ওয়ানটা এমনিতে রিয়েল, এখানে সাই ওয়ান স্টার লিখতে হবে না, এইখানে স্টার করতে হবে। এখানে স্টার করলে কি হবে? প্লাস IE2 হয়ে যাবে, IE1 হয়ে যাবে, সেটা লেখো। প্লাস এখানে তা লেখো প্লাস বি সাই 2 ই টু দ্য পাওয়ার প্লাস IE2TH বাই, এটা লেখো। তারপরে গুণ দাও, গুণ দিলে তো একটা ক্রস টার্ম থাকে। ক্রস টার্ম থাকে না, এটাই হচ্ছে ক্রস টার্ম। অ্যাটলিস্ট দুইটা টার্ম থাকতে হবে, তো না তো ক্রস টার্ম আসবে কি হবে? এই ডাইরেক্ট টার্মে কিন্তু দেখো কোনো টাইম নাই, ওই ক্রস টার্মে টাইম এসছে। ওই ক্রস নামগুলোকে বলে ইন্টারফারেন্স টার্ম, এটা অন্য অপটিক্সের ভাষায় ইন্টারফারেন্স টার্ম। ক্রস টার্মগুলোকে বলে ইন্টারফারেন্স টার্ম। দু টার্ম যখন একে অপরের সাথে ইন্টারফেয়ার করে সেই টার্মটা আমি পাই, ক্রস টার্ম। টাইম ডিপেন্ডেন্স কিন্তু ক্রস টার্মে আছে, ডাইরেক্ট টার্মে নাই। Roughly speaking, position probability density পরিবর্তনশীল না, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি পরিবর্তনশীল। এখানে তো টাইম আছে, পরিবর্তিত হচ্ছে।
পরিবর্তনটা কিন্তু ওই ক্রস টার্ম থেকে, দেখো এখানে 2ab psi1 psi2 ক্রস টার্ম থেকে আসলে এটা আসে। এটা করে দেখো, তুমি করে দেখবে। ওকে, এটাও করে দেখো। এ এবং বিটাকে যদি আমি রিয়েল না ধরে কমপ্লেক্স ধরতাম, এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট গুলোকে, তাহলে কি হতো? এখানে এর পরিবর্তে আসতো এ মড স্কোয়ার, এখানে আসতো বি মড স্কোয়ার, এখানে কি আসতো? এখানে 2ab না লিখে লিখতাম এ স্টার বি যোগ এ বি স্টার, ওইটা আসতো। করে দেখো। এখন এটা দেখে আমাকে বুঝতে হবে যে এই সাই মড স্কোয়ারের পরিবর্তনটা দ্রুত হচ্ছে না আস্তে হচ্ছে। ওকে, roughly speaking, the position probability density would change appreciably within a time interval of delta t if the phase of the cosine function changes by pi during this time. Delta t সময়ে যদি ধরি কোসাইন ফাংশনের ফেজ রাফলি পাই রেডিয়ানে পরিবর্তন হয়েছে, তাহলেই আমি বলবো যে আমার probability density appreciably চেঞ্জ হয়েছে। এটা রাফ। আমি কেন 2 পাই, 1.5 পাই, কেন পাই চেঞ্জ বাই পাই, 1.5 পাই নয় কেন? পাই ধরেছি একটা ধরলাম আর কি। কারণ দেখো, এটা তো ফেজ, কোসাইন ফাংশন কিংবা সাইন ফাংশনের ফেজ যদি 2 পাই রেডিয়ান চেঞ্জ করে, তাহলে কোসাইন ফাংশন অথবা সাইন ফাংশন অথবা তাদের যে কোনো ডেরিভেটিভ পূর্বের মানে ফিরে আসে। ওকে, এই মুহূর্তে কোসাইন ফাংশনের একটা ফেজ আছে, সেই ফেজের উপর নির্ভর করে কোসাইন ফাংশনের মান কি হবে, কোসাইন ফাংশনের ডেরিভেটিভ মান কি হবে, সব আমি পেয়ে যাব। 2 পাই রেডিয়ান যখন ফেজ ইনক্রিজ করবে, তখন আবার একই মানে ফিরে আসবো। তাই বলতে চাই যে পাই রেডিয়ান অর্ধেক মান যখন পরিবর্তন হবে ফেজের, 2 পাইয়ের অর্ধেক, তো বলো যে যথেষ্ট পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা আবার কমতে কমতে তো শূন্যতে আসবে। 2 পাই রেডিয়ান পর পর তো কোসাইন ফাংশন রিপিট করে। এই জন্য বললাম যে ফেজের পরিবর্তন যখন পাই রেডিয়ান হবে, তখন আমি বলবো যে সবচেয়ে বেশি পরিবর্তনটা হয়েছে। আরবিট্রারি বললাম আর কি। তাহলে এই যে ফেজ, এটা ডেল্টা টি, ডেল্টা টি হচ্ছে টি এর পরিবর্তন। টি এর কি পরিবর্তন হলে ফেজের পরিবর্তন পাই হবে, সেই টির তার মানে ওই ডেল্টা টির সময় ফেজটা পাই যথেষ্ট পরিমাণে চেঞ্জ হয়েছে, সেই তার মানে রোটাও ওই পিটা পজিশন প্রবাবিলিটি ডেন্সিটিও অ্যাপ্রিসিয়েবলি চেঞ্জ করেছে। তাহলে ডেল্টা, আবার রাফলি স্পিকিং ডেল্টা ই কত? E2 মাইনাস E1 হচ্ছে ডেল্টা ই এর আনসার্টেনটি। ঠিক এটা না, এটার মতোই, অফ দ্য অর্ডার অফ E2 মাইনাস E1। Therefore এখান থেকে কি পাচ্ছি? ডেল্টা টি ডেল্টা ই is approximately equal to pi h cut. Pi h cut is bigger than h cut by 2. আমি পজিশন প্রবাবিলিটি ফর্মুলাটা ধরে বুঝতে পারছি যে ওই এনার্জি টাইম আনসার্টেনটি ফর্মুলা মোটামুটি কারেক্ট আছে। ডেল্টা টি ডেল্টা ই হাফ h কাটের বেশি হয়। ওকে, এটা একটা রাফ, এগুলো সাইজ কিছু না। আমি এখানে শেষ করতে চাচ্ছি। আজকেই তোমাদের শেষ দিন। আজকে কালকে আগামী ক্লাসের আগে তোমার এই গ্রিফিথসের এনার্জি টাইম আনসার্টেনটি ফর্মুলার চ্যাপ্টারটা পড়ে শেষ করার সময়, এখনই সময়, আজকে এবং কালকের মধ্যে। পরশুদিন সময় নাই, আর আগামী সপ্তাহের সময় হবে না, তাহলে আগামী মাস আগামী বছর তো হবেই না। এখনই পড়তে হবে, নাও ইজ দ্য টাইম। সবকিছু একটা সময় লাগে। ওকে, সবকিছুর একটা বিশেষ সময় করতে হয়। এখন তোমার সময় চলে যাচ্ছে। এখন তোমরা কোয়ান্টাম মেকানিক্স পড়ছো, এখন যদি কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস অ্যাটেন্ড করছো, এখন যদি কোয়ান্টাম মেকানিক্স না পড়ো, তাহলে এটা সময়ের সদ্ব্যবহার হলো না।
তুমি যদি মনে করো যে আমি এই সময়ে একটা কাজ করছি, সেই কাজের জন্য কোয়ান্টাম মেকানিক্স পড়তে পারছি না, আমি কোয়ান্টাম মেকানিক্স আগামী বছর পড়ব, তাহলে কাজের সিকোয়েন্সটা উল্টা করো। তুমি বলো যে এখন কোয়ান্টাম মেকানিক্স পড়বো, আর এখন যে কাজ করছি সেটা আগামী বছর করবো। তুমি যদি দুইটা কাজ একসঙ্গে না করতে পারো, তুমি কোয়ান্টাম মেকানিক্স পড়ছো মানে 24 ঘন্টাই তো পড়ছো না। কত পড়ো? একটা পড়লেই তো যথেষ্ট, আর বাকি 23 ঘন্টায় ওই কাজ করো। এখনই পড়তে হবে। আমি বারবার এটা এমফেসিস দেই যে এক এক কাজের এক এক সময় থাকে, ওই সময় পার হয়ে গেলে ওই কাজটা আর হবে না। ওকে, তো এখন একটা বেশি হয়ে গেছে, I'll stop here and hopefully next class হবে একদিন পরে। Stop share. Goodbye for now. Take care. All the best. And